ইস, এত লড়াই করেও, এত প্রচেষ্টা করেও রবীন্দ্র জাডেজা আর তাকে যে শেষমেশ সঙ্গ দিচ্ছিলেন জাসপ্রীত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ, এদের যৌথ চেষ্টাটা একেবারে বৃথাই চলে গেল শেষ পর্যন্ত। একেবারে জয়ের দোরগোড়ায় গিয়েও, একেবারে শেষ মুহূর্তে গিয়েও আর কি বলতে গেলে ইংল্যান্ডের কাছে হেরে যেতে হলো ভারতকে এই লর্ডস টেস্টে। তো দিনের খেলাটা তো ভারত শুরু করেছিল 4 উইকেটে 58 এই অবস্থায়, তখনও জয়ের জন্য 135 রান চাই, ইংল্যান্ডের জিততে গেলে 6 উইকেট বাকি। এই জায়গা থেকে কে এল রাহুল আর ওই ঋষভ পান্থই খেলাটা শুরু করেছিলেন। ঋষভ পান্থ একেবারেই আর কি কমফোর্টেবল ছিলেন না, তিনি ওই তার ফিঙ্গার ইঞ্জুরি নিয়ে যথেষ্ট তিনি স্ট্রাগল করছিলেন। মানে তার এক একটা বল ফেস করার পর তিনি যেভাবে আর কি বটম হ্যান্ডটাকে আর কি ব্যাট থেকে আর কি সরিয়ে নিচ্ছিলেন, তাতে করিয়ে তার ওই যন্ত্রণাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারপরেও তিনি যতটা সম্ভব ওইটা নিয়ে আর কি সার্ভাইভ করার চেষ্টা করছিলেন। 2টা বাউন্ডারি মেরেছিলেন ওই জফরা আর্চারকে একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে, আর একটা স্টেপ আউট করে দেখলাম। মানে বাউন্ডারিটা মেরেছেন ঠিকই, কিন্তু তিনি ওই বটম হ্যান্ডটাকে যতটা সম্ভব আর কি লুজ করে দিতে চাইছিলেন। মানে খুবই কষ্ট করে তিনি স্ট্রাগল করছিলেন, টিকেছিলেন, কিন্তু এরপর ওই জফরা আর্চারের একটা র পেসার ডেলিভারিতেই তিনি ওই জায়গায় পেসটা সামলাতে না পেরে, মানে হাতটাই তো তিনি ঠিকভাবে ইউজ করতে পারছিলেন না, এক হাতেই বলতে গেলে ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় লাইন মিস করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান, 9 রানে তিনি আউট হয়ে গেলেন। আর ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 6 উইকেটে 71। আর এরপর রবীন্দ্র জাডেজা ক্রিজে আসেন। জাডেজা রাহুলের মধ্যে এরপর কিন্তু একটা পার্টনারশিপ মানে গড়ে উঠবে উঠবে মনে হচ্ছিল, 10 রানের মতো জুটিও গড়ে উঠেছিল। দুজনকে মোটামুটি বেশ কমফোর্টেবল লাগছিল। কে এল রাহুল তো অ্যাজ ইউজুয়াল তার ওই ভালো ছন্দটাই ক্যারি করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ওই বেন স্টোকসের একটা গুড লেংথের, কিছুটা আর কি বলতে গেলে গুড লেংথের থেকে একটু ওই আর কি পেছনের মানে শর্ট অফ দ্য গুড লেংথের ডেলিভারিটা, মানে যেভাবে নিপ ব্যাকার হয় ভেতরের দিকে ঢুকলো, মানে যেভাবে আর কি সুইং করে আর কি অনেকটা আর কি ভেতরের দিকে ঢুকলো। কে এল রাহুল ওই জায়গায় মানে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তার ওই প্যাডে গিয়ে আগে আঘাত করে। আম্পায়ার যে কারণে কনফিউশনের জন্য প্রথমে ওটাকে আউট দেননি, কিন্তু মানে পরে ইংল্যান্ড ওটাকে রিভিউ নিল, দেখা গেল প্যাডেই আগে বলটা আঘাত করেছে, আর যার ফলে কে এল রাহুল ওই জায়গায় এলবিডাব্লিউ হয়ে আর কি প্যাভিলিয়নে ফেরত চলে যান। 39টা রান তিনি করে গেছিলেন। মানে কে এল রাহুল যদি ক্রিজে আরেকটু কিছুক্ষণ টিকে থাকতেন, আমার মনে হয় ম্যাচটা ডেফিনেটলি ভারতের পক্ষেই চলে আসতো। তো ওই জায়গায় মানে বড় একটা উইকেট খোয়ালো ভারত, মানে স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 81। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেটটাও চলে গেল ওই জায়গায়, মানে তাকে ফিরিয়ে দিয়েছিলেন ওই জফরা আর্চার। মানে ওয়াশিংটন সুন্দরকে এদিন আগে পাঠানো হয়েছিল ব্যাটিং করতে, মানে 3টা বল তিনি ভালো মতো সার্ভাইভ করলো, 4 নম্বর বলেই ওই একটা লিডিং এজের শিকার হলেন তিনি আনফর্চুনেটলি। আর জফরা আর্চারের ওই জায়গায় ডেফিনেটলি একটা প্রশংসা প্রাপ্য, তিনি যেভাবে আর কি ডাইভ দিয়ে ওই এক হাতে ক্যাচটা নিয়েছেন, মানে ওই হাফ চান্সটাকে তিনি যেভাবে গ্র্যাব করেছেন, তাতে করেই ওই ওয়াশিংটন সুন্দর, যিনি খুব ভালো রেজিস্ট্যান্স করতে পারেন, তার উইকেটটা ওই জায়গায় চলে গেল, তিনি কোনো রানের খাতাই খুলতে পারলেন না। ভারতের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 82। এরপর মানে নীতিশ কুমার রেড্ডি আর রবীন্দ্র জাডেজার মধ্যে একটা কিন্তু 30 রানের জুটি গড়ে উঠেছিল। দুজনে কিন্তু খুব ভালো মতো প্রতিরোধ গড়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের বোলারদেরকে তারা জাস্ট ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিলেন, মানে কোনো রকম ক্লুই কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। যথেষ্ট আর কি মানে কষ্ট করে হলেও তারা কিন্তু ক্রিজে সার্ভাইভ করছিলেন, মানে শরীরে অনেক আঘাত খাওয়া সত্ত্বেও, অনেকবার আর কি তারা বিট হওয়া সত্ত্বেও, মানে ধৈর্যের সেই পরীক্ষায় এই দুই ব্যাটারি একেবারে দাঁতে দাঁত চেপে তারা কিন্তু লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু এই লড়াইটা মানে একটুর জন্য আর কি মানে মানে বৃথা হয়ে গেল পুরো আর কি তাদের চেষ্টাটা, ওই জাস্ট আর কি লাঞ্চ ব্রেকে যাওয়ার ঠিক আগে আগে নীতিশ কুমার রেড্ডি যখন একটা ওই গুড লেংথের ডেলিভারিতে ওই বেন স্টোকসই তাকে আর কি উইকেটটা তুলেছিলেন, মানে ওই একটা সামান্য আর কি তিনি আউটসাইডে হয়ে কিপারের হাতে যখন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। খুব ভালোই তিনি খেলছিলেন, 52 না 53 বলে খেলে ফেলেছিলেন, 13টা রান করেছিলেন, কিন্তু ওই একটা সামান্য ভুলের জন্যই ওই জায়গায় মানে নীতিশ রেড্ডির উইকেটটা চলে গেল। ওই জায়গা থেকে তখন আম্পায়াররা লাঞ্চ ব্রেক ডেকে দিল, ভারতের স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 112। মানে হিসাব মতো লাঞ্চের আগেই ভারত কিন্তু 4 4টা উইকেট খুঁয়ে ফেলেছিল। এরপর তখনও কিন্তু জিততে মানে ওই 81টা রান প্রয়োজন, হাতে আর মাত্র 2 উইকেট, তখন শেষ স্বীকৃত ব্যাটার বলতে রবীন্দ্র জাডেজা। কিন্তু মানে আমাদের সবাইকে বলতে গেলে এই জায়গায় চমকে দিয়ে জাডেজা আর বুমরা মানে এর পরের সেশনে যে লড়াইটা করলেন, মানে প্রথমে বুমরাকে নিয়ে তারপর ওই সিরাজকে নিয়ে, অসাধারণ ছিল। মানে আমরা কেউই সেটা ভাবতে পারিনি, মানে 112-8 এই অবস্থায় যখন মানে ভারত লাঞ্চ করতে গেল, তখন জাস্ট আর কি মনেই হচ্ছিল যে 2টা উইকেট পড়তে জাস্ট আর কি সময়ের অপেক্ষা, আর হয়তো 5-10 রান যোগ করতে পারবে খুব বেশি হলে, মানে ভারত যে হারছেই নিশ্চিতভাবে ওই 50-60 বা 70 রানের ব্যবধানে, সেটাই তখন মনে হচ্ছিল। কিন্তু বুমরা তিনি যে আর কি উইকেটের এক পাশ থেকে জাডেজাকে সাপোর্ট দিলেন, জাডেজার তো ডেফিনেটলি প্রশংসা প্রাপ্য, তিনি তো মূলত এই লড়াই করার কাজটা বা এই দায়িত্বটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। বুমরা 54টা বল ফেস করেছেন, 5টা রান করেছেন ডেফিনেটলি, কিন্তু ওই 54টা বল যে তিনি ফেস করেছেন, 9টা ওভার যে তিনি একাই আর কি দায়িত্ব নিয়ে ক্রিজে টিকেছিলেন এই ইংল্যান্ডের বাঘা বাঘা বোলারদের এগেনস্টে, তাতে করে তারও কিন্তু একটা অনেক বড় আর কি প্রশংসা প্রাপ্য। জাডেজা তো ডেফিনেটলি তিনি যেমন রেজিস্ট করার কাজটাও করছিলেন, আবার ফাঁকে ফোকরে তিনি সুযোগ পেলে কিন্তু রানও তুলে নিচ্ছিলেন সিঙ্গেলস নিয়ে। ওই জায়গায় তার এগেনস্টে একটা এলবিডাব্লিউর আপিল করেছিল ক্রিস ওক্স, যখন ভারতের স্কোরটা 125 বা 26 মতো, আম্পায়ার কিন্তু ওটাকে আউটও দিয়ে দিয়েছিল। কিন্তু জাডেজা ইনস্ট্যান্টলি রিভিউ নিলেন, তো দেখা গেল বলের ইম্প্যাক্টটা আউটসাইড ছিল, যে কারণে তিনি কিন্তু সার্ভাইভ করে গেছিলেন। আর ওই পড়ে পাওয়ার সুযোগটাকে তিনি পেয়ে কিন্তু একটা বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন ওই লং অনের উপর দিয়ে, তারপরে আরও বেশ কিছু মাল্টিপল নাম্বার অফ শটস খেলেছেন।
তো এই জায়গায় আর কি বলতে গেলে যখন মনে হচ্ছিল সেকেন্ড সেশনের খেলাটা এই জাডেজা আর বুমরাই আর কি সার্ভাইভ করে কাটিয়ে দেবে, আর এই জায়গায় বলতে গেলে আম্পায়ারদের তরফ থেকে আরও আধ ঘন্টা পরে কিন্তু মানে ওই টি ব্রেক ঘোষণা করা হয়েছিল। মানে ভারতের যেহেতু 8টা উইকেট পড়ে গেছিলো, আর টেস্ট ক্রিকেটে তো নিয়ম রয়েছেই একটু আর কি টাইম এক্সটেনশন করে কোনো একটা সেশনে খেলাটা বাড়ানো যেতে পারে, তো সেইভাবে আম্পায়াররা মানে আধ ঘন্টা পরে আর কি টি ব্রেক ডাকলেও ওই জায়গায় ভারতকে কিন্তু তখনও অল আউট করতে পারেনি ইংল্যান্ড। হ্যাঁ, বুমরার উইকেটটা ডেফিনেটলি চলে গেছিল, বুমরা একটা শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারিতেই ওই পুল করতে গেছিলেন বেন স্টোকসকে, তিনি ওই জায়গাতেই আর কি বলতে গেলে ধরাটা খেয়ে গেলেন, এত আর কি পরিশ্রমটা তার ওইখানেই আর কি বৃথা চলে গেল। কিন্তু এই বুমরাই ওই জফরা আর্চারকে তার আগে একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে ওই একই রকম টাইপের ডেলিভারিতে যে পার্টিকুলার বলে তিনি আউট হয়েছিলেন তাকে পুল করে কিন্তু ওই মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি মেরেছিলেন। তো যাই হোক, ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল ওই 9 উইকেটে 147, বুমরা আউট হয়ে যাওয়ার পর মানে 35 রানের ওই দাঁত চাপা লড়াই করার ওই পার্টনারশিপটা ওইখানেই ভেঙে গেল। এরপর সিরাজ এসের টি ব্রেকের আগে আগে জাডেজাকে বেশ ভালো মতোই সঙ্গ দিয়েছিলেন, মানে তাদের দৌলতে কিন্তু ভারতের স্কোরটা হয়ে গেছিল ওই জায়গায় 9 উইকেটে 163, মানে হিসাব মতো লাস্ট সেশনে ভারতের জয়ের জন্য আর মাত্র 30টা রানই প্রয়োজন ছিল। মনে হচ্ছিল যে অসম্ভবটা সম্ভব হলেও হয়ে যেতে পারে, আর টি ব্রেক থেকে ফিরে এসে কিন্তু সেরকম একটা সম্ভাবনাই কিন্তু জাগিয়ে দিয়েছিল এই দুজনে। কিন্তু মানে জফরা আর্চার এতটাই আর কি র পেসে তিনি ডেলিভারিগুলো করছিলেন, মানে সিরাজ ওই জায়গায় কিন্তু তার প্রতিরোধটা সেভাবে সামলে উঠতে পারছিলেন না। মানে একটা তো আর কি দেখলাম তার কোনোইতে সজোরে এসে আঘাত করেছিল, জানি না তার ওই এলবোটা ঠিকঠাক আছে কিনা বা পরের টেস্টে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, তো হোয়াট এভার ইট ইস। তো মানে অনেক লড়াই করলো, অনেক আর কি মানে টিকে থাকার চেষ্টা করলো, ইভেন ম্যাচটা আস্তে আস্তে করে তারা বের করারও চেষ্টা করলো জাডেজার শেষ পর্যন্তই মানে মোহাম্মদ সিরাজ মিলে। কিন্তু এই শোয়েব বাশির মানে ইংল্যান্ডের এই লাইন আপের যিনি একমাত্র আর কি মানে মেন স্পিনার, তো তারই একটা বলতে গেলে ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে মানে বলটা ডিফেন্ডও করে দিয়েছিলেন ওই জায়গায় মোহাম্মদ সিরাজ, কিন্তু খুবই আনফর্চুনেটলি মানে ওই বাউন্স হয়ে আর কি বলতে গেলে বা তার স্টাম্পটা ওই জায়গায় ভেঙে যায়। মানে এটা আনলাকির থেকেও আনলাকি বলবো আমি মোহাম্মদ সিরাজকে। তো ওইখানেই বলতে গেলে ভারত অল আউট হয়ে গেল 170 রানে, মাত্র 22টা রান দূরে তারা এই জায়গায় আর কি অল আউট হয়ে গেল। মানে যেখানে আমরা মনে হচ্ছিল যে হেরে যাওয়া ম্যাচটা আমরা খুবই ক্লোজ করে দিতে চলেছি, ইভেন হয়তো মানে জিতেও যেতে পারি যদি কোনো শেষ মুহূর্তে মিরাকেল ঘটে যায়, বা সেভাবেই তো আর কি খেলাটা এগিয়ে যাচ্ছিল। মানে রবীন্দ্র জাডেজা তার টেল এন্ডারদের সঙ্গে নিয়ে সেভাবেই আর কি ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ওই একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমাদের এই লর্ডস টেস্টে হেরে যেতে হলো, তো যার ফলে এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির এই 5 টেস্টের সিরিজে আমরা এখন 1-2 ব্যবধানে পিছিয়ে পড়লাম স্বাগতিক ইংল্যান্ডের কাছে। জাডেজা উইকেটের অপর পাশে 61 রান করে অপরাজিত ছিলেন, মানে বলতে গেলে একাই আর কি তিনি লোন ওয়ারিয়রই ছিলেন ভারতের এই ইনিংসে, পার্টিকুলারলি শেষের দিকে। আর তাকে যে সঙ্গ দিলেন ওই মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরা। তো ভারতকে তারা হয়তো ম্যাচটা শেষ পর্যন্ত জিতিয়ে আসতে পারেনি, কিন্তু তারা ওই লাস্ট মোমেন্ট পর্যন্ত যে ভারতের ওই জয়ের আশাটা বাঁচিয়ে রেখেছিলেন, সমর্থকদের যে আশাটা দিয়ে রেখেছিলেন, মানে একেবারে যে তারা হালটা ছেড়ে দেয়নি, তারা যে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়াই করে গেছে এই ইংল্যান্ডের চোখে চোখ রেখে, এটাই আর কি বলতে গেলে দিন শেষে আমাদের হৃদয় কিন্তু জিতে নিয়েছে। আর ভারতকে তারা ম্যাচটা জেতাতে না পারলেও তাদের এই লড়াইকে আলাদা করে আমাদের কুর্নিশ জানাতেই হবে। তো আনফর্চুনেটলি ভারত এই লর্ডস টেস্টে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে গেল। তো এখন দেখা যাক এর পরের টেস্টে ম্যানচেস্টারে এই ভারতীয় দল এই হারের ধাক্কাটা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা। ওই ম্যাচটা কিন্তু আমাদের জিততেই হবে যদি এই সিরিজটা আমাদের জিততে হয়, মানে হিসাব মতো মরণ বাঁচন ম্যাচের সামনে কিন্তু আবারও আমরা দাঁড়িয়ে রয়েছি ওই ম্যানচেস্টারের টেস্টটা শুরু হওয়ার আগে। কি মনে করেন এই লর্ডস টেস্টের হারের ব্যর্থতা কাটিয়ে ভারত কি পারবে ওই ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।